আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক অ্যাগেন আফটার এ লং টাইম। 2024 আমার সাথে এত কিছু ঘটছে যে আমার আসলে মাঝে মাঝে মনে হয় না যে একটা বছরের ভিতরে এত কিছু ঘটছে। অ্যান্ড লাইফের বিগেস্ট, শুধুমাত্র আমার না, বাঙালি জাতির বা বাংলাদেশিদের সবচেয়ে লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট 5ই আগস্ট, সেটা তো আসি। অন্য সব বছরের চেয়ে এইবার একটু বই কম পড়া হয়েছে বিকজ বড় ধরনের কিছু প্রবলেম ফেস করছি। অ্যান্ড সবগুলো মিলে আসলে খুব বেশি বই পড়া হয় না, আবার একেবারে যে কম পড়ছি এরকম না। সো চলেন শুরু করি। গত বছর শুরু করছিলাম আমি ডিসেম্বর অথবা জানুয়ারি 1-2 তারিখের দিকে শুরু করছিলাম। সেটা হচ্ছে জঙ্কার মাহবুব ভাইয়ার গ্রোয়িং থ্রু স্ট্রাগল। এটা হচ্ছে তার লাইফের স্টোরি, একটা মোটিভেশনাল বই বলতে পারেন, বাট প্রথম থেকে হচ্ছে লাইফ স্টোরিটা, তারপরে হচ্ছে কিছু মোটিভেশনাল জিনিসপত্র বা ওভারঅল আসল কাহিনী হচ্ছে এটা তার লাইফ স্টোরিটাই, বা লাইফের সিগনিফিকেন্ট কিছু ঘটনা প্লাস হচ্ছে সাথে কিছু মোটিভেশনাল লাইনও আছে। সো আমার কাছে আসলে অসাধারণ লাগছে বইটা। এটা কত দিব, অনেক দিন আগে পড়ছি তো আসলে মনে নেই কত দেওয়া যায়। দিলে কি ঠিক হবে, ফেয়ার হবে এখন জানি না, এখন রেটিং দিলে এটা ফেয়ার হবে কিনা জানি না, বাট তারপর দেখছি 8/10। এটার ডিটেলস রিভিউ আছে আমার চ্যানেলে এবং পেজে, চাইলে দেখে আসতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোজাম্মেল হোসেন তোহার স্পাই স্টোরিজ। এসপিওনার জগতের বা গুপ্তচর বৃত্তির জগতের কিছু স্টোরি, রিয়েল স্টোরি, একেবারে সত্যিকারের গল্প নিয়ে লেখা। এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। অ্যান্ড এটা হচ্ছে 2টা ভার্সন আছে, মানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে স্পাই স্টোরিজ আর একটা হচ্ছে স্পাই স্টোরিজ 2। এটাও এখানে আছে মেবি। স্পাই স্টোরিজ 1টা আমার কাছে আসলে ভালো লাগছে, এটাকে 8/10 দেওয়া যায়। বাট স্পাই স্টোরিজ 2টা একটু আমার কাছে কেমন যেন লাগছে, একেবারে খারাপ লাগছে বলবো না, বাট আমার স্মৃতিশক্তি যেহেতু অনেক দুর্বল, সো আমি আসলে ক্যারেক্টারগুলো মনে রাখতে পারি না। সো এত ক্যারেক্টার আসছে অ্যান্ড বিদেশি নাম তো, সো 20-25টা ক্যারেক্টার যদি এসে যায়, এবং পুরো বইটা হচ্ছে একটা গল্প, এখানে অনেকগুলো গল্প ছিল এটা স্পাই স্টোরিজ 1-এ, এবং স্পাই স্টোরিজ 2-তে হচ্ছে জাস্ট একটা গল্পই, এত মোটা একটা বই, জাস্ট একটা গল্প। সো অনেকগুলো ক্যারেক্টার এসে গেছে এবং ক্যারেক্টারগুলো আমি আসলে গোলায় ফেলছি, তো আবার প্রথম থেকে শুরু করার মতো এনার্জি ছিল না বা ইচ্ছা হয়নি। দ্যাটস ওয়াই যদি এই দুইটার ভিতর কম্পেয়ার করতে বলেন, যেহেতু একই লেখকের বই, সো কম্পেয়ার করতে পারি, স্পাই স্টোরিজ 1টা আমার কাছে বেশি ভালো লাগছে। এরপরে ছিল তরুণ একজন লেখক, এটার বিষয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। যেখানে মৃত্যুবরণ পাপ, নোমান সাদি নামে একজন নতুন লেখক, আসলে একেবারে নতুন লেখক হিসেবে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। অ্যান্ড ওই রিভিউতে বলছিলাম, এটা আমার একেবারে স্পষ্ট মনে আছে যে একটা গল্প আমার কাছে অসাধারণ লাগছে। প্রথম কয়েকটা গল্প খুবই খারাপ লাগছে, বাট তারপরের গল্পগুলো অসাধারণ লাগছে আমার কাছে। অ্যান্ড আমার মনে হয়েছে ওই সময়ের অনুভূতি আমি বলছি, যেহেতু ভিডিও করছি এই জন্য মনে আছে যে আমার মনে হয়েছে যে প্রথম দিকের গল্পগুলো হচ্ছে নোমান সাদির লেখা, মানে লেখা না বা কোনো ভালো লেখকের লেখা না, বাট শেষের দিকের গল্পগুলো আসলে অন্য একজন লেখক বা ভালো একজন লেখকের লেখা। সো এই তো, যেহেতু নতুন লেখক সেই হিসাবে তাকে ক্ষমা করে দেওয়াই যায়। এরপরে ছিল বাইনারি, আমার লাইফে পড়া সেরা বইগুলোর ভিতরে একটা হচ্ছে বাইনারি, আসিফ মাহমুদের। এটার বিষয়ে একটা ডিটেলস ভিডিও আছে, বুক রিভিউ আছে, তো চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে 2টা ডিফারেন্ট আইডিওলজির মানুষের প্রেম কাহিনীও না, সো আইডিওলজিক্যাল কনফ্লিক্ট প্লাস হচ্ছে কি বলে লাভ, সব টাইপের জিনিসপত্রই আছে। সো একটা গল্পে সাধারণত কী থাকে, যেখানে একটা টপিক নিয়ে বা একটা টপিকের উপর বেস করে লেখা না, বাট এখানে অনেকগুলো টপিক, পলিটিক্স, ইউনিভার্সিটি পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, তারপর হচ্ছে লাভ, ইমোশন, তারপর হচ্ছে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, যেটা হচ্ছে মেইন যে থিম গল্পটার। সো আসলে অসাধারণ, আমার লাইফে পড়া, আবার বলছি আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা, অ্যান্ড অবভিয়াসলি রেকমেন্ডেড। এরপর হচ্ছে অবাধ্যতার ইতিহাস, ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ার, আমাদের সবার প্রিয় লেখক শামসুল আরিফিন শক্তি ভাইয়ার অবাধ্যতার ইতিহাস। এটা হচ্ছে পুরোপুরি পড়তে পারিনি আমি, বিকজ এটা যে খুব একটা গল্প আকার এরকম না, এখানে তাত্ত্বিক জিনিসপত্র অনেক দেওয়া আছে অ্যান্ড অনেক বেশি রেফারেন্স ইউজ করা হয়েছে। সো এটার পড়ার জন্য আপনার মনোযোগ লাগবে, যে আপনি অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড, অনেক বেশি টায়ার্ড, মানে মেন্টালি অনেক বেশি টায়ার্ড, তখন যদি এসে পড়তে চান তখন হয়তো খুব একটা ভালো লাগবে না, বাট জানার জন্য পড়তে চাইলে এটা বেস্ট বই হতে পারে। আমি শেষ করতে পারি না, এটার কারণ মোস্ট প্রবাবলি ছিল যে আমার অন্য কিছু একটা হয়েছিল, পড়া শুরু করছি, মাঝে পর্যন্ত আসছি, অ্যান্ড পরে হচ্ছে অন্য বইতে ঢুকে গেছে আর পড়া হয় না, বাট অবভিয়াসলি এটা আমি পড়া শেষ করব। আসলে অসাধারণ একটা বই। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে পড়ছিলাম একটা, এটা হচ্ছে আমার এডটেকের কাজে লাগে, এই জন্য রসায়ন সহজ পাঠ। এটা হচ্ছে পিটার অ্যাটকিনসনের একটা বই, অনুবাদ হচ্ছে উচ্ছ্বাস তৌসিফের। সো উচ্ছ্বাস তৌসিফের বই তো আমরা পড়ছি ছোটোবেলা থেকে, যখন কিশোর আলোতে পড়তাম তখন উচ্ছ্বাস তৌসিফের লেখা পড়ছি। সো অনুবাদ হিসেবে খুব একটা খারাপ লাগে না, এটার বিষয়ে আর কী বলবো, এটা হচ্ছে একাডেমিক বই, এটা এখানে অ্যাড না করলে হতো। এরপর হচ্ছে আগুন্ডা নামে, সাদাত হোসেনের আগুন্ডা নামে। এই বইটা যেটা একটা উপন্যাস, একটা মেয়ের কাহিনী, একটা মেয়ের
গ্রাম থেকে উঠে এসে শহরে উঠে আসার গল্প না, এরকম না ব্যাপারটা। সো এই বইটা অন্য বইতে হয় কি আমার শেষের দিকে ভাল লাগে, প্রথম দিকে ভাল লাগে না, বাট এই ক্ষেত্রে উল্টা, প্রথম দিকের গল্পগুলো আসলে অসাধারণ ছিল, বাট শেষের দিকের গল্পগুলো আসলে কেমন যেন জেনারেটিভ হয়ে গেছে, অন্য সব লেখকরা যেরকম লেখে বা সিনেমা নাটক সিনেমায় যেরকম দেখা যায় না ওই রকম টাইপের হয়ে গেছে। সো 7.5 or 7/10 এরকম দিতে পারি। ও আচ্ছা, এইখানে অ্যাড করে নেয় সাদাত হোসেন আর একটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার নামে সন্ধ্যা নামে। তোমার নামে সন্ধ্যা নামে ওই বইটা আসলে অসাধারণ ছিল। আমি এটা মেলায় গিয়ে কিনছিলাম, অ্যান্ড সাদাত হোসেন আমাকে একটা অটোগ্রাফ দিছিল, অটোগ্রাফে লিখে দিছিল যে আবির ভালোবাসাই হোক জীবনের কি যেন ভালোবাসার শব্দটা লেখছে, এটা মনে আছে, আর কিছু মনে নেই। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে দ্য কম্পাউন্ড এফেক্ট, ফেমাস বই, অল ফেমাস বই কম্পাউন্ড এফেক্ট, অ্যান্ড এটা আমি অর্ধেক পর শেষ করতে পারিনি, কারণ হচ্ছে এটার অনুবাদ আমার কাছে একটু ভালো লাগে না। সো হোপফুলি আর একটা অনুবাদ কিনবো, তখন হয়তো শেষ করতে পারবো। এটার অডিও বুকও শুরু করছিলাম, বাট সামহাও কেন যেন শোনা হয়নি। এরপর হচ্ছে রাজীব ভাইয়ার, আমাদের সবার ফেভারিট রাজীব ভাইয়ার চন্দ্রগ্রহণ। সো রাজীব ভাইয়ের লেখার আমার সবসময় বলি যে রাজীব ভাইয়ের লেখা আমার কাছে একেবারে যে খুব ভালো লাগে এরকম না, আবার একেবারে যে খারাপ লাগে এরকম না, অ্যাভারেজ লাগে আমার কাছে। সো আর রাজীব ভাই আমার কাছে কেন যেন মনে হয় রাজীব ভাই হচ্ছে হুমায়ুন আহমেদ জনরাটা থেকে বের হয়ে আসতে পারতেছে না, বা হুমায়ুন আহমেদ টাইপটা থেকে বের হয়ে আসতে পারতেছে না। অ্যান্ড এই বইটা সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে প্রচুর বানান ভুল ছিল। সো একটা উপন্যাস এটা ওটা উপন্যাস ছিল নাকি, এটা আই এম নট শিওর উপন্যাস ছিল কি না। হ্যাঁ, ছোট একটা উপন্যাস ছিল, হ্যাঁ ছোট একটা উপন্যাস এটা। সো চাইলে পড়ে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং, অল ফেমাস বই ম্যান সার্চ ফর মিনিং। অ্যান্ড আসলেই অসাধারণ বইটা, তো অসাধারণই, প্লাস হচ্ছে মানে অনুবাদকের নাম হচ্ছে রাকিবুল রকি। আমি ওনাকে আসলে পার্সোনালি চিনি না, আমি অনেক সোশ্যাল মিডিয়া অনেক খুঁজছি, ওই সময় পাইনি, বাট পরে পাইছিলাম। সো রাকিবুল রকির লেখা আমি আগে কখনো পড়িনি। সো মানে এটা পড়ার পর আসলেই ফ্যান হয়ে গেছি। অনুবাদটা মানে পড়ার পর আমার মনে হয় না এটা আসলে কোনো অনুবাদ, মনে হয়েছে আসলে বাংলায় লেখা বই। যেমন একটু আগে যেটা বলছিলাম যে কম্পাউন্ড এফেক্ট, আমি পড়ার পর আমি আসলে পুরোপুরি শেষ করতে পারিনি। এরকম অনেক অনুবাদ আছে, মানে অনেক বই আছে যেগুলো আমি পড়ার পর শেষ করতে পারিনি, শুরু করার পর শেষ করতে পারিনি। সো এর ভেতরে ম্যাক্সিমাম হচ্ছে অনুবাদের ওয়ার্ডগুলো কেমন যেন লাগে, ক্রিঞ্জ লাগে খুব আমার কাছে। সো এই জন্য আমি আসলে শেষ করতে পারি না, বাট এটা আসলে অসাধারণ লাগছে। অ্যান্ড আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং। এটা হচ্ছে আমি মানে খোঁজ পাইছিলাম বইটার হচ্ছে ইয়াহি আমিন ভাই এবং সোহাগ ভাইয়ের একটা পডকাস্ট ছিল রকমারিতে। সো ওইটা দেখে ওইখানে ইয়াহি আমিন ভাই অথবা সোহাগ ভাই বলছিল এই বইটার কথা, আসলে অসাধারণ একটা বই। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন আন্দোলন চলছিল, নেটওয়ার্ক বন্ধ ছিল যেই 4 দিন, ওই 4 দিনে যেই কয়টা বই পড়ছে তার ভিতরে একটা হচ্ছে এইটা, এই যে ম্যান সার্চ ফর মিনিং। আর একটা হচ্ছে আহমেদ দিন রুমির সাইরাস, আর একটা হচ্ছে আরিফ আজাদের একটা বই কোরআন থেকে নেওয়া জীবন পাঠ, আর একটা বই কি যেন, এটা আমি ঠিক মনে নেই আসলে। সো এই তো অবভিয়াসলি রেকমেন্ডেড। এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব বিকাশ বি উপনিবেশায়ন, সৈয়দ নিগার। সো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিকাশ কীভাবে, মানে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা পদ্ধতি এইটার উদ্ভবটা কীভাবে হয়েছে, অ্যান্ড এটা কীভাবে এখন পর্যন্ত চলে আসছে। সো অসাধারণ একটা বই এটাও আমি হচ্ছে আন্দোলনের সময়, মানে যতদিন যেই 4 দিন নেট অফ ছিল ওই সময় পড়ছিলাম। সো অবভিয়াসলি রেকমেন্ডেড বই এটাও। এরপর হচ্ছে এটা সাইরাসের কথা আমরা অনেকেই জানি, অ্যান্ড মুসলিম সভ্যতায় যাকে বলা হয় তাকে জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন। উপরে লেখা যায় যে সাইরাস একজন জাতির পিতা, আইন প্রণেতা এবং মুক্তিদাতার জীবন। আহমেদ দিন রুমি আমার ভিডিওটা মাঝে মধ্যে দেখেন, তারা জানেন যে আমি মাঝে মধ্যে কবিতাটা আবৃত্তি করি, অ্যান্ড ম্যাক্সিমাম আছে আহমেদ দিন রুমির কবিতা। উনি আমার সবচেয়ে মানে ওয়ান অফ দ্য ফেভারিট পোয়েট, এটাও রেকমেন্ডেড। এই যে আন্দোলনের সময় পড়ার শেষ বই হচ্ছে এটা, কোরআন থেকে নেওয়া জীবন পাঠ, আরিফ আজাদের। এইটার একটা জিনিস আমার এখন পর্যন্ত স্পষ্ট মনে আছে, সেটা হচ্ছে আন্দোলনের সময় যখন পড়ছিলাম তখন আমি খুব বেশি রিলেট করতে পারছিলাম কিছু আয়াতের সঙ্গে, বাকি এইটার কিছু গল্পের সঙ্গে, যে ওই সময় হচ্ছে জালিমদের সাথে আমি এইগুলোকে রিলেট করতে পারছিলাম। তো একটা জায়গায় লেখা আছে যে দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী, তারা বোধ করি চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখুদের সেই অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরাও সেটাই মনে করেছিল, কিন্তু তার হলো কোথায়? টিকতে পেরেছে তারা? ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা। দুনিয়ার কোনো জালিমই আসলে টিকতে পারে না, থাকতে পারে না। সো সূরা বুরুজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। আরও এক জায়গায় লেখা আছে যে এখানে সবাই নিজ নিজ চেয়ারের নিজেদের এত প্রভাবশালী ভাবে যে নিতান্ত সৌজন্যবোধ এবং মানবিকতাটুকু তাদের মধ্য থেকে লোপ পেতে শুরু করে। আমি তার পরিচিত হলে ঠিকই আমার এই কাজটা দ্রুততা সহকারে করে দিতে। এটার মোস্ট প্রবলেম আমি একটা ভিডিও বানাইছিলাম, ওইখানে হয়তো ডিটেলস এই কাহিনিটা বলছিলাম, এখন আর বলতে চাচ্ছি না, বা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কেউ দেখবেন, এমনিতে আমার ভিডিও কেউ দেখে না।
এরপর হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ নাজিবের লেখা শেষ রাত্রির গল্পগুলো। এটা একটা ইসলামিক বই। এটা আমি কিনছিলাম খুব শখ করে, বাট প্রথম 2-3 পৃষ্ঠা পড়ার পর আমার লেখার স্টাইলটা আসলে ভালো লাগে না, এই জন্য আমি আসলে পড়াটা শুরুই আসলে করতে পারিনি। সো জাস্ট 2-3 পৃষ্ঠা পড়ছি। আই ডোন্ট নো ভিতরে কি আছে। ভিতরের কন্টেন্ট যদি ভালো থাকে অবভিয়াসলি আমাকে জানাবেন, আমি আবার ট্রাই করবো পড়ার। তারপর এই যে রিসেন্ট ওয়েব কয়েকদিনে এই গত 2 মাসে পড়ছি যে বইগুলো, সেগুলোর ভিতরে এটা আসমান, লতিফুল ইসলাম শিবলির। এটার ব্যাপারে সবাই জানেন, অ্যান্ড আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতর একটা। এটা আসমান, তো অবভিয়াসলি রেকমেন্ডেড বই, এটা পড়বেন। এটার ব্যাপারে আর কি বলবো, এটার ব্যাপারে একটু ভিডিও আছে, আমি আমার ভিডিওর প্রমোশন করতেছি। আচ্ছা, এরপরে আসিফ ফেরদাউস অঙ্কনের সবিনয় নিবেদন। এই যে, তো এটার ব্যাপারে ভিডিওতে বলছি যে এই বইটার প্লটটা আসলে অসাধারণ, বাট লেখারটা আরেকটু উন্নত হতে পারতো, বা লেখার কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো, তাহলে আসলে অসাধারণ লাগতো। যেহেতু মেডিকেল থ্রিলার বাংলাদেশে খুব একটা লেখা হয় না, কয়েকজন রাইটার লেখে। এই যে উনি লেখে, আসিফ ফেরদাউস অঙ্কন ভাই লেখে, আর মালিহা তাবাসসুম আপু লেখে মেবি। আর কারোর তো আমার চোখে পড়ে না। হ্যাঁ, রাজীব ভাই কয়েকটা দেখছিলাম। সো এই 3 জনই বোধ হয়, মানে আমার চোখে পড়ছে এই 3 জনের, তাই আর কারোর তো পড়ে নাই খুব একটা। সো এই তো, এটার প্লটটা ভালো, বাট লেখার কোয়ালিটিটা আমার কাছে খুব একেবারে ভালো মনে হয়নি। সো চাইলে পড়তে পারেন। এরপর গল্পগুলো সিরিয়ার। বইয়ের উপরে লেখা আছে যে বুলেট, রক্ত, রাজনীতি এবং বিপন্ন মানবতা। বইয়ের প্রচ্ছদটাও কিন্তু খুব সুন্দর। এটা মোজাম্মেল হোসেন তোহার লেখা। একটু আগে যেটার কথা বলছিলাম যে স্পাই স্টোরিজ 1 এবং 2, সেটার লেখক মোজাম্মেল হোসেন তোহার লেখা। এই বইটা আসলে অসাধারণ। এই বইয়ের গল্পগুলো সবগুলো সত্যি গল্প। অ্যান্ড একটা যুদ্ধে কি হয়, আমরা যুদ্ধে কাদের গল্প জানি? সাধারণত বিজয়ীদের গল্প জানি, তাই না? বিজয়ীরা তো আমাদেরকে ইতিহাস শিক্ষা দেয়, ইতিহাস নামে একটা গল্প উপহার দেয়। বাট অনেক সময় আমরা হয়তো যারা পরাজিত হয় তাদের গল্প শুনি, বাট একটা জায়গার বা একটা জনগোষ্ঠীর কথা কখনই শুনি না। সেটা হচ্ছে ওই জায়গার জনগোষ্ঠী, যারা নিরপেক্ষ, যাদের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। তো গল্পগুলো তাদেরকে নিয়ে, যারা সিরিয়ার সাধারণ মানুষ, তাদের কী হয়েছিল, সিরিয়া যারা যুদ্ধ করছে তারা বাদে সাধারণ মানুষদের কী হয়েছিল, এরকম কয়েকটা পরিবারের বা এরকম কয়েকটা মানুষের গল্প নিয়ে লেখা। এটা আমার পড়া শেষ করছি মাত্র। সো হোপফুলি এটা নিয়ে ভিডিও বানাবো একটা ডিটেলসে। এত অসাধারণ একটা বই ভিডিও না বানায় থাকা যায় না। এই বইয়ের উপরে খুব সুন্দর একটা কথা লেখা আছে, যেটা আমরা আন্দোলনের সময় খুব ইউজ করছি। একদিন যুদ্ধ শেষ হবে, নেতারা আবার কর্মর্দন করবে, কিন্তু সেই বৃদ্ধ মহিলা তখনও তার শহীদ সন্তানের পথে চেয়ে বসে থাকবে। সেই তরুণী দিন গুনবে তার প্রিয়তম স্বামীর অপেক্ষায়, আর সেই শিশুরা বসে থাকবে তাদের বীর বাবার পথ চেয়ে। আমি জানি না কে আমার দেশ বিক্রি করে দিয়েছে, কিন্তু আমি জানি কারা এর জন্য মূল্য দিয়েছে। মাহমুদ দারুইস। সো এই যে লাস্টের লাইনটা, আমি জানি না কে আমার দেশ বিক্রি করে দিয়েছে, কিন্তু আমি জানি কারা এর মূল্য দিয়েছে, এই লাইনটা অনেকবার দেখছি আমি আন্দোলনের সময়। যাই হোক, এটাও রেকমেন্ডেড বই, চাইলে পড়তে পারেন। বাট যেহেতু এটা অনুবাদ না, মানে উনি নিজের মতো করেই লেখছেন, বাট লেখাটা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে লেখা যেত, বা এর দুঃখের গল্প এখন ইন্টারেস্টিং, মানে সত্যি গল্প খুব একটা যে ওই রকম ইন্টারেস্ট ফিল করবেন এরকমও না, বাট চাইলে আরেকটু ভালো করা যেত, এটা পড়তে পারেন চাইলে। এরপর কিঙ্কর হাসানের রঙিলা কিতাব। এটা সবচেয়ে ভালো লাগছে, কারণ এটা বরিশালের একটা স্টোরি নিয়ে লেখা, বা এখানে প্লটটা যে জায়গায় সাজানো হয়েছে বা স্টোরি যেখানে সাজানো হয়েছে, জায়গাগুলো বরিশাল, কালুসা সড়ক, তারপর সার্কিট হাউস, যে জায়গাগুলো আমার পরিচিত, আমি বড় হয়েছি বরিশালে। সো এই জন্য ভালো লাগছে। অ্যান্ড কিছু জায়গায় আমার কাছে খুবই খারাপ লাগছে, কিছু জায়গায় উন্নতি করা যেত আরও। সো চাইলে পড়তে পারেন। এরপর রহমাতুল্লাহ রাফির আত্মহত্যার ইতিবৃত্ত। উনি একজন নতুন লেখক, উদীয়মান লেখক বলা যেতে পারে। তার বই আত্মহত্যার ইতিবৃত্ত। সো এটার প্লটটা আসলেই অসাধারণ, মানে একেবারে ফ্যান হয়ে গেছি এই প্লটটা দেখে। অ্যান্ড প্লটটা প্লাস লাস্টের দিকে প্লটের ভিতরে আর একটা ছোটো গল্প আছে। সো এই ছোট গল্প দুইটা আসলে অসাধারণ। অ্যান্ড এখানে কিছু মোটিভেশনাল লাইনও বলছে উনি। মোটিভেশনাল কি, আমাদের রিয়েল লাইফের সাথে অ্যাপ্লিকেবল এই টাইপের লাইন বলছে। সরি, মোটিভেশনাল অর্থটা ভুলে ইউজ করছি, মোটিভেশন না, রিয়েল লাইফে কাজে লাগে বা আমাদের রিয়েল লাইফের ঘটনাগুলোকে এক্সপ্লেন করা, বা দার্শনিক টাইপের লাইন, ফিলোসফিক্যাল লাইন বলছে। সো এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এটার বিষয়ে ডিটেলসে ভিডিও বানাইছি, এডিট করতে পারিনি, যেন আপলোড করতে পারিনি, হয়তো ফিউচারে কোনোদিন আপলোড করবো যদি এডিট করার সময় পাই। এরপর পড়ছিলাম কোচ কাঞ্চন বা ইলিয়াস কাঞ্চন ভাইয়ার, আই ডোন্ট নো ভাই বা স্যার বলা ঠিক আছে কিনা, মানে স্যার বলা উচিত কিনা, ভাই না বলে, যাই হোক, বিজনেস ব্লু প্রিন্ট। তো এটা
ওনাকে নিয়ে একটা সমালোচনা হচ্ছে দেখলাম যে উনি সবাই বলতেছে যে উনি বিজনেস শিখিয়ে দেবে, একদিনে 2 দিনে বিজনেস শিখিয়ে দেবে। ব্যাপারটা এরকম না। দেখেন এই বইটা পড়ার পর, একটা বই পড়ার পর বা ওনার ক্যাশ মেশিন পড়ার পর আপনার কাছে ক্যাশ মেশিনের মতো টাকা আসা শুরু করবে না। বিজনেস ব্লুপ্রিন্ট পড়ার পর আপনি সাথে সাথে বিজনেসম্যান হয়ে যাবেন না। বাট এই বইটার সবচেয়ে অসাধারণ ব্যাপার হচ্ছে এই বইটা যদি আপনি পড়েন বিজনেসের ব্যাপার অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন এই ব্যাপারটা কিন্তু কোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক সময় আমরা একটা কোর্স কেনার পর মনে করি যে আমি এই কোর্স দিয়ে সব কিছু শিখে যাব, এভরিথিং। এই কোর্স করার পর আমি একেবারে খুব স্কিলফুল হয়ে যাবো। ব্যাপারটা এরকমই যে এই বইটা পড়ার পর আপনি বিজনেসম্যান হয়ে যাবেন না, বাট বিজনেসের ব্যাপারে আসলে অনেক কিছু জানতে পারবেন। সো অবভিয়াসলি রেকমেন্ডেড যারা বিজনেস করতে চান বা চাও, আমার স্টুডেন্টরা যদি দেখে থাকো বিজনেস করতে চাও বা এন্টারপ্রেনার হতে চাও, তাদের জন্য এটা রেকমেন্ডেড। এরপর হচ্ছে লতিফুল ইসলাম শিবলির অন্তিম। এটাও অসাধারণ বই, বাট আসমানের মতো অতটা সুন্দর না। মানে আমার লাইফের পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা এটা না, বাট এটা অসাধারণ একটা বই, এটা একটা উপন্যাস। সো চাইলে পড়তে পারো। এই তো। এরপর হচ্ছে রাজীব হোসেন সরকারের সাইকো। এটা আমার কাছে, এটা একটা উপন্যাস, সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এটা রেটিং কত দেবো? 7/10। সো চাইলে পড়ে দেখতে পারেন। এরপর হচ্ছে অপেক্ষা, হুমায়ুন আহমেদ। অপেক্ষা গল্পটা নিয়ে অনেক হাইপ আছে, বাট আমার কাছে কেন যেন অন্য সব হুমায়ুন আহমেদের যে মানে সবাই বলে না যে হুমায়ুন আহমেদের অন্য সব গল্পের চেয়ে আলাদা, এরকম কোনো আলাদা মনে হয় না। এর চেয়ে অসাধারণ গল্প হুমায়ুন আহমেদের গল্প পড়ছি আমি। সো আমার কাছে যে একেবারে খুব অসাধারণ লাগছে ব্যাপারটা এরকম না। হয়তো আমি মানে কি বলে কম বয়সে পড়ি না, কম বয়সে পড়লে হয়তো ভালো লাগতো। হিমু কম বয়সে পড়ছে, এই জন্য হয়তো হিমুটা অতটা বেশি আমার মনে দাগ কাটতে পারছে, বাট এইটা হয়তো পারে না, আই ডোন্ট নো। বাট অপেক্ষা অবভিয়াসলি রেকমেন্ডেড, অসাধারণ একটা বই। আমি হুমায়ুন আহমেদের বইয়ের সমালোচনা করছি না, ভুল বুঝবেন না আমাকে। বাট যতটা হাইপ তোলা হচ্ছে যে হুমায়ুন আহমেদের অন্য বইয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে, অন্য বইগুলোর ভিতরে বা অন্য উপন্যাসগুলোর সাথে কম্পেয়ার করা হচ্ছে, সেই তুলনায় বলছি যে সেই তুলনায় যে খুব একটা অন্যরকম সেরকম মনে হয় না। এর চেয়ে আরও অনেক ভালো উপন্যাস হুমায়ুন আহমেদের আমি পড়ছি। এরপর হচ্ছে গল্পের ক্যানভাসে জীবন, টিম জাগরণ। ফেসবুকে একটা গ্রুপ আছে জাগরণ নামে, তো ওই গ্রুপের লেখাগুলো একসাথে নিয়ে সংকলন করে লেখা হয়েছে এই বইটা। তো এই বইটা নিয়ে আমি অনেক কিছু বলবো, এই বইটার ডিটেলস রিভিউতে আমি মানে ইচ্ছা মতো ধরবো এটার ভাই। মানে কী করা হয়েছে এটা, এই বইটা কিন্তু আমার না অনেকের লাইফের পড়া সেরা বই হতে পারতো, বা গল্পগুলো অন্যরকম বা জীবন যেখানে যেমন ওই গল্পগুলোর মতো হতে পারতো। বিকজ এখানে অনেক ফেমাস লেখক কিন্তু লেখছে, ফেমাস প্লাস হচ্ছে কী বলে যারা ফেমাস না ওইরকম অনেক লেখক বা লেখক এবং লেখিকারা বই লেখছে, মানে তাদের গল্প আছে এখানে। বাট ওরিয়েন্টেশনটা এত বাজেভাবে হয়েছে ভাই, বোঝানো যাবে না বলে। তো এইখানে প্রথম 2-3টা গল্প একেবারেই অ্যাভারেজ, বাট শেষের দিকের গল্পগুলো এত জোস। মানে এটার একটা গল্প যদি প্রথম দিকে রাখা হতো, আমি মোর দ্যান 100% শিওর যে এই গল্পটা মানে এই বইটা প্রথম দিকে একটা গল্প পড়ার পর অনেকে রেখে দিয়েছে, ভালো লাগে না এই জন্য। বাট শেষের দিকে গল্পগুলো যদি পড়তো তার কাছে আসলেই ভালো লাগতো। অ্যান্ড লাস্টে তাজরিয়ান আলম আয়াজের একটা কবিতা আছে, কবরবন্দির জবানবন্দি, মানে অসাধারণ একটা কবিতা। বাট এটাকে কেন সামনে বা শুরুর দিকে কেন রাখা হয়নি আমি জানি না। সব ভালো জিনিস, হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা রাখা যেত শেষের দিকে, বাট সব ভালো জিনিসই কেন শেষের দিকে রাখতে হবে, প্রথম দিকে কেন ভালো জিনিস রাখা হবে না, আই ডোন্ট নো। সো এটার বিষয়ে ডিটেলস রিভিউ আসতেছে। হ্যাঁ অবভিয়াসলি রেকমেন্ডেড, প্রথম কয়েকটা বাদে অবভিয়াসলি রেকমেন্ডেড। এরপর হচ্ছে কমল নিয়ে অনেকবার পোস্ট দিয়েছিলাম। এটা হচ্ছে জিয়াউর রহমানের জীবনী নিয়ে লেখা। জিয়াউর রহমানের জীবনী আসলে ঠিক না, ওইরকম না, কি বলে অনেকটা দেয়ালের মতো বলতে পারেন, দেয়াল উপন্যাসের মতো। তো আশেপাশের কিছু ঘটনা প্লাস আছে জিয়াউর রহমানের নিজের লাইফের কিছু ঘটনা নিয়ে লেখা কমল। এটার আরেকটা ফজিলত আছে, এই যে কমল, দাঁড়ান দেখাই কই, এই যে আসিফ ভাই আমার বাসায় না মানে বাসার নিচে এসে আমাকে ঢাকায় এসে বইটা দিয়ে গেছে। সো আমার কাছে আসলে ভালো লাগছে। অ্যান্ড এটার বিষয়ে ডিটেলসে আমি হচ্ছে রিভিউতে বলবো, এখন কিছু বলবো না, এটার বিষয়ে ডিটেলস আমি রিভিউতে বলবো। সো থ্যাংক ইউ আসিফ ভাই, আমাকে বইটা এত দূর, আসিফ ভাইয়ের বাসা হচ্ছে চট্টগ্রাম, সো চট্টগ্রাম থেকে ঢাকা এসে আমাকে বইটা দেওয়ার জন্য আসলে আপনাকে অনেক থ্যাঙ্কস ভাইয়া, যদি দেখে থাকেন ভিডিও। এর বাইরে কিছু বই পড়ছিলাম, যে এগুলো হচ্ছে টাইমলাইন ঠিক ছিল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনটার পর কোনটা পড়ছি ঠিক আছে, বাট এইগুলোর টাইমলাইনটা বুঝতে পারিনি কোন সময় কোনটা পড়ছি। সো এই যে বাঙালি মিডিওক্রিটির সন্ধানে ফাহাম আব্দুল সালামের, এটা আবার পড়ছি, মানে প্রথমবার পড়ছিলাম মনে হয় করোনার সময় 21 সালে বা 20 সালের দিকে পড়ছিলাম, বাট দ্বিতীয়বার যখন পড়ছি তখন আমার কাছে এতটা ভালো লাগে না। প্রথমবার পড়ার পর আমি পুরো ফিদা হয়ে গেছিলাম, বাট দ্বিতীয়বার পড়ার পর কেন যেন ভালো লাগে না। হয়তো ওনার কিছু কাজকর্ম, ব্যক্তিগত কিছু কাজকর্ম আমার খারাপ লাগা শুরু হয়েছে, দ্যাটস হয়তো আগের মতো ভালো লাগে না। আর একটা হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রাবিকান্ত, এই বইটা হচ্ছে আমি টেক্সট পড়িনি, অডিও বুক শুনছি পুরোপুরি। অ্যান্ড আমি আসলে ইংলিশ বই পড়তে অতটা অভ্যস্ত না, বাট এখান থেকে কিছু লাইন পড়ছি। অ্যান্ড আসলে অবভিয়াসলি পড়ে দেখতে পারেন, অসাধারণ একটা বই, রেকমেন্ডেড। আচ্ছা
এরপর আরেকটা পড়ছিলাম, সেটা হচ্ছে এটাই সায়েন্স। এটা হচ্ছে একেবারে একাডেমিক বই না, কেটে দিয়েন না, হাসানুজ্জামান শ্যামলের লেখা। বাংলাদেশে আসলে আমরা মনে করি রিসার্চ টিসার্চ হয় না আসলে, সো এইরকম কিছু রিসার্চ বা গবেষণার ভিতরকার কাহিনী বা পিছনের কাহিনী নিয়ে লেখা, গল্পের মতোই লেখা। সো পরে মনে হবে না যে আপনি কোনো একাডেমিক বই পড়ছেন, অবভিয়াসলি রেকমেন্ডেড বই এটা। তারপর একটা হচ্ছে রাহাত রাস্তির লেখা তুমি আমায় ডেকেছিলে কফির নিমন্ত্রণে, একটা প্রেমের উপন্যাস, এটাও রেকমেন্ড করছিল মেবি জয় ভাই একটা ভিডিওতে দেখছিলাম। সো ওইখান থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে কিনছিলাম, বাট আমার কাছে একদমই ভালো লাগে না, একেবারে খারাপ লাগছে আমার কাছে। সো এই তো আরও কয়েকটা বই হয়তো পড়ছি। হ্যাঁ, এটাও মেবি এই 24 সালে পড়ছি, নিকোলা টেসলা, এটা নিয়ে ভিডিও বানাইছিলাম এপ্রিল মাসের দিকে। সো আমি আসলে শিওর না এটা কখন পড়ছি। আরও কয়েকটা বই অল্প অল্প পড়ছি, এই জন্য ওগুলো আসলে অ্যাড করিনি। অ্যান্ড মোস্ট প্রবলি আরও 2-3টা বই আমি পুরোপুরি পড়ছি, বাট এখন আমি আসলে খুঁজে পাচ্ছি না। ও আরেকটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে সফর। সফর হচ্ছে ইমরান কায়েসের সফর, ওইটা হচ্ছে আমার ফ্রেন্ড আসিফ নিয়ে গেছে, এই জন্য ওটা আসলে খুঁজে পাচ্ছি না এখন। আর কিছু পড়ছি, আর হ্যাঁ, রৌফুল আলমের সফল মন্ত্র নামে একটা বই, ওইটার অর্ধেকের মতো পড়ছি। অ্যান্ড মঙ্গলের কান্না নামে একটা হচ্ছে সায়েন্স ফিকশন বই, ওইটাও পড়ছি এবছর। তারপর আর কি পড়ছি, আর 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 আসলে কিছু মনে পড়ছে না এখন। সো এই তো, এই হচ্ছে 2024 সালে পড়া বই, মোস্ট প্রবলি 30 থেকে 35টার মতো। আমি আসলে গুনিও না এখন পর্যন্ত। এই বছর আসলে খুব খারাপ গেছে আমার, অ্যান্ড একেবারে যে খারাপ গেছে এরকমও না, অনেক কিছু ভালো গেছে। হোপফুলি আগামী বছর আরও অনেক বই পড়তে পারবো, আপনাদের রিভিউ পড়ে শোনাতে পারবো। বা রিভিউ আসলে আমি কখনোই ভিডিও, আমি জানি না এই পর্যন্ত এখন পর্যন্ত কে কে আসেন ভিডিওতে, যদি থেকে থাকেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার বকবকানি সহ্য করার জন্য। সো এই তো, এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ তো সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।